আজকে আমি যেটা বলবো সেটা কোনো গল্প নয় বা আমার কোনো ওপিনিয়ন নয়, এটা অরিজিনাল একটা ঘটনা। আমরা সবাই ঘরে বসে বসে অনলাইন শপিং করতে অনেকেই ভালোবাসি। অ্যামাজনে বা ফ্লিপকার্টে বা আরও অন্যান্য ওয়েবসাইটে আমরা খুব সহজেই আমরা পার্সেল অর্ডার করি, সেটা আমাদের খুব সহজেই বাড়িতে চলে আসে। আমরা সেটাকে পিক আপ করে নিয়ে আমাদের আলমারির ভেতরে ঢুকিয়ে ফেলি, না হয় বিছানায় রেখে দিই, না হলে চেয়ারে রেখে দিই, বা আমরা নিজেরা পরে ফেলি। তো আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সেটা হলো ফ্লিপকার্ট সম্পর্কে। যে আমি আজ থেকে মিনিমাম 7-8 বছর ধরে আমি ফ্লিপকার্টে শপিং করি। তো আমি রীতিমতন একটা পার্সেল অর্ডার করেছিলাম, একটা ড্রেস। তো সেটা এসেও ছিল গত পরশু দিন বা তার আগের দিনের কথা। তো সেটা এসেছে, তো পার্সেলটা আসার পর দিয়ে চলে গেছে। তো বিল পেমেন্টও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো তারপর আমি সেটাকে আধা ঘন্টা পরে সেই ড্রেসটাকে আনপ্যাক করি, তার সমস্ত প্যাকেট খুলি। তো প্যাকেটগুলো যেহেতু আমার আর লাগবে না, তার জন্য আমি আমার বাড়ির পেছন দিকে সেটাকে ফেলে দিই। তো সেখানে মানে আমি তো প্রত্যেকবারই ফেলেই দিই। তো রীতিমতো আমি নিজের কাজ করছিলাম। তো 1 ঘন্টা পর ডেলিভারি যে বয় ছিল সে আমার বাড়িতে আসলো। এসে বলে যে, ভালোভাবেই বলেছে যে, ম্যাডাম আপনার সেই পার্সেলটা আমাকে রিটার্ন নিয়ে যেতে হবে, কারণ এটা ওপেনিং বক্স পার্সেল ছিল। তো আমি যখন বক্সটাকে ওপেন করে ফটো তুলেছিলাম, সেটা যখন আমি ফটোটা আপলোড করব, আমরা যে অ্যাপে কাজ করি সেই অ্যাপের থেকে সেই লিঙ্কটা চলে গেছে, ফটোটা আমি দিতে পারিনি। তার জন্য আমাকে পার্সেলটা এখন রিটার্ন নিয়ে যেতে হবে। আপনি আবার অর্ডার করলে সেই পার্সেলটা আপনি পেয়ে যাবেন, আপনার টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেহেতু আপনি ইউপিআই পেমেন্ট করেছেন। আমি ইউপিআই পেমেন্ট করেছিলাম, ক্যাশ অন ডেলিভারি করিনি। তো সেই জায়গাটাতে আমি বললাম যে আমি তো পার্সেলটা আনবক্স তো আপনারা করেছিলেন, ছবি তুলেছিলেন, তো আমি প্যাকেটগুলো কিন্তু ফেলে দিয়েছি, প্যাকেটগুলো লাগবে কি? তখন বললো হ্যাঁ প্যাকেট তো মাস্ট, লাগবেই, প্যাকেট ছাড়া কিন্তু হবেই না। তো আমি তখন বললাম প্যাকেটগুলো যেখানে আমি ফেলেছি সেটা সেই জায়গাটা তো বিশেষ ভালো নয়, মানে আমি সেখানে আমার নিত্য প্রতিদিনের তরকারির চোখলা, মাছের কাটা বা মাছ মাংস যেটাই কাটা হোক না কেন তার আঁশ, বা এমনকি আমার কোকোর খাবার যদি বেঁচে যায় সেই জিনিসগুলো আমি সেখানেই ফেলি। তো সেই প্যাকেট তো একদম নোংরা হয়ে গেছে। তো বলছে ঠিক আছে আপনি তুলতে পারবেন না তো কী হয়েছে, আমি তুলে নিয়ে যাচ্ছি। আমি তুলে নিয়ে যাচ্ছি কিন্তু প্যাকেটটা লাগবেই। তো আমি অনেকবার বোঝানোর পর যে প্যাকেটটা তো খুব নোংরা হয়ে গেছে, তারপরেও সে প্যাকেটটাকে তুলে প্যাকেটটা নিয়ে গেল, এমনকি ড্রেসটাও নিয়ে গেল। ড্রেসটা আমার চোখের সামনেই অন্য প্যাকেটের মধ্যে প্যাকেটিং করে তারপর নিয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে প্যাকেটটা এত প্রয়োজনীয়, তার মানে কি আমি যখন আবার নেক্সটে অর্ডার করবো বা নেক্সটে কেউ কোনো কিছু অর্ডার করবে ফ্লিপকার্টে, বা তখন কি ওই প্যাকেটেই মানে ওই ড্রেসটা কেউ যদি অর্ডার করে তাহলে কি ওই প্যাকেটেই প্যাক হয়ে আসবে? আমার মনে একটা প্রশ্ন জাগলো। তো যেহেতু আমাকে বললো সন্ধ্যার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, তো সেটা নিয়ে আমি একটু চিন্তার বিষয় ছিলাম যে না এটা কোনো ফ্রড নয়। তো আমি তখন আর কিছু বলিনি, সেই পার্সনটার একটা ভিডিও বানাই। ভিডিও বানানোর পর আমি ফোন নাম্বারটা নিয়ে নিই, তার নিয়ে নেওয়ার পরে নিজেই বললো যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন। তো ঠিক আছে, তো তার কথার দাম আছে, আমি বলবো না সে টাকা নিয়ে কোনো স্কিম করেছে বা কোনো কিছু। রীতিমতন বিকালবেলা আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। তো সেটাতে কোনো অবজেকশন নেই। অবজেকশন হলো আমার এটা যে আমি পরের দিন ফ্লিপকার্টে অন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, সেই জিনিসটা আসলো, যখন আমি পার্সেলটা রিসিভ করলাম সেই একই ডেলিভারি বয় আমাকে পার্সেলটা দিতে এসেছিলো। তো ওই একই ডেলিভারি বয় যখন এসেছিলো, যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আমার টাকা নেওয়ার কোনো চিন্তা নেই। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে সেদিনকার প্যাকেটটা নিয়ে গেলেন, তো ওই প্যাকেটেই প্যাক করে কি আপনারা পার্সেলটাকে রিটার্ন পাঠিয়েছেন, না অন্য প্যাকেটে প্যাক করে পাঠিয়েছেন? তো ডেলিভারি বয় না একটু দনমনোভাবে কথা বলছিল, মানে একটা অরিজিনাল কথা, একটা সত্যি কথা, একটা স্ট্রেট কাট কথা যেরকম হয় সেরকম কথা নয়, মানে একটু দনমনো ভাব।
যে না ওটা যেখানে চলে যাওয়ার সেখানে চলে গেছে, হ্যাঁ প্যাক হয়ে চলে গেছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে ওই প্যাকেটেই কি প্যাক হয়ে গেছে, ওই নোংরা প্যাকেটেই প্যাক হয়ে গেছে? তখন বলছে, মানে একটু হেসে আমার দিকে তাকালো, যে বুঝতে পারছে যে আমার মনে একটা ডাউট চলছে, একটা সন্দেহ চলছে। তো বলল যে না সেটা যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। তা আমি তখন বললাম আচ্ছা প্যাকেটটাকে আপনারা কী করলেন? বললো প্যাকেটটা তো লাগবেই, প্যাকেটটা ছাড়া তো হবে না। তো আমি বললাম আচ্ছা জিনিসটা যে রিটার্ন চলে গেল, তো আপনারা যদি ওই জিনিসটাকে আবার কেউ অর্ডার করে, তো তখন কি আপনারা ওরকম প্যাকেটেই, মানে যে রিটার্ন যাচ্ছে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোতে প্যাক করে আপনারা পাঠিয়ে দেন? বললো না ওদের তো স্টক অনেক থাকে, তো ওরা এরকম করবে না, অন্য প্যাকেটে হয়তো পাঠাবে, ওরকম কোনো ব্যাপার নেই, ওটা জায়গা মতন চলে গেছে। মানে ওর কথায় আমি তো ওর মতন করে বলতে পারলাম না, জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। খুব দনমনভাবে কথা বলছিল। একটা মানুষ যখন সেটা ব্যাপারটা জানে যে এটা হয় না বা এটা হয়, তখন সে স্ট্রেট কাট একদম সোজা সাপটা উত্তর দিবে। আমি প্রত্যেকটা মানুষের সাথে যখন কথা বলি, তখন আমি তার মুখের দিকে স্পষ্ট তাকিয়ে থাকি, তার চোখের দিকে স্পষ্ট তাকিয়ে থাকি। কারণ আমার একটা অভ্যাস, এটা বাজে অভ্যাস, অনেকে এটা খারাপও ভাবে অনেক সময়, যে যখন কোনো কিছু, মানে আমি কারোর সাথে কোনো কথা বলি, আমি তার হাত পা চোখ বলার একটা ভঙ্গি, সেই জিনিসগুলোকে খুব ফলো করি, যে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। আমি তার সাথে কথা কম বলি, তার এইসব জিনিস লক্ষ্য করি বেশি। কারণ দেখবে যারা যখন মিথ্যে কথা বলবে তারা একটু চঞ্চল টাইপের তখন হয়ে যাবে, কথা ঠিক মতন বলতে চাবে না, ঠিক মতন দাঁড়াতে চাবে না, বা সময় দিবে না, বা কথা বললে পরেও আই কন্ট্যাক্ট, মানে চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলবে না, এদিক ওদিক তাকাবে বা এদিক ওদিক মানে রিয়াকশন করবে, বা মানে একটু তাড়াতাড়ি স্পিডে কথা বলার চেষ্টা করবে, বা আটকে কথা বলবে, এরকম হবে, জিনিসগুলো হবে। তো তার জন্য আমি যখন যার সাথে কথা বলি, তখন আমি সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকি। বা অনেক সময় আমার সামনে কোনো অচেনা মানুষ আসলে, যে আমার সামনে অচেনা আসে, কিন্তু তাকে আমার দেখে মনে হচ্ছে যে না এর ভেতরে কোনো রহস্যজনক কিছু আছে, বা কোনো কিছু আছে যে এটা গোপন করার চেষ্টা করছে, তখনও আমি তার দিকে মুখের দিকে তাকিয়ে থাকি। তার হাব ভাব, তার বডি ল্যাঙ্গুয়েজ, বা তার চলার ধরন, কথা বলার ধরন, সে কী বলছে, কেন বলছে, কিসের জন্য বলছে, বা আদৌ সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, এই সমস্ত কিছু ধরার জন্য আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি। এটা যদিও একটা মানুষ আনকমফোর্টেবল হয়, যে কোনো মানুষ সামনে থাকলে সে আনকমফোর্টেবল হবে, আমিও হবো, আমার মুখের দিকে যদি কেউ এইভাবে তাকিয়ে থাকে আমিও আনকমফোর্টেবল হবো, কিন্তু এইটা আমার পুরনো অভ্যাস, আমি এটা করি। তো একটা জিনিস আমি বলছি, আমি কোনো কারণ আমি বদনাম করছি না, আমি এই জিনিসটা বলছি যে কথা বলা খুব ভালো জিনিস, আর যত কথা বলবে, যত প্রশ্ন করবে, তত তোমার মনের ডাউটগুলো ক্লিয়ার হবে। আর ডাউট ক্লিয়ার হওয়া মানে কি তুমি আরও জানতে পারবে বেশি, আরও বুঝতে পারবে। তো আমরা খুব সহজেই সবাই অনলাইনে অর্ডার করি। আমি এমন না যে আমি অনলাইনে অর্ডার করব না, আমিও নিশ্চয়ই অনলাইনে আবার অনেক কিছু অর্ডার করব, কিন্তু হয়তো আমি ওই ড্রেসটা আর অর্ডার করব না। তো একটা তোমাদের এটা সাবধানতা বা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানালাম, যে এরকম হট করে কোনো অনলাইন শপিং করে বা কোনো কিছু নিয়ে এসে হট করে ড্রেসটা পরে নেওয়া, বা আলমারিতে রেখে দেওয়া, বা বিছানায় রেখে দেওয়া, আমার মনে হয় এই জিনিসটা আমি আর নেক্সটে করব না। আমি একবার সেটাকে ধুয়ে অবশ্যই নেব। বলে নতুন জিনিস ধুতে হয় না, কিন্তু তাও আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি যে একটু সতর্ক থাকুন। যদি কোনো জিনিস নতুন আসে সেটাকে একবার ওয়াশ করে নেওয়ার চেষ্টা করুন। আর ফ্লিপকার্ট খুব ভরসাদায়ক অ্যাপ, আমি জানি। অনেকে বলে অনলাইন শপিংয়ে যেটা দেখায় সেটা আসে না, বা কালার ডিফারেন্ট আসে, বা ডিসপুট আসে। তো আমার ফ্লিপকার্টে এরকম কোনো এক্সপিরিয়েন্স কোনো হয়নি, খুব ভালো জিনিস এসেছে, খুব ভালো প্রোডাক্টই এসেছে, কোনো অভিযোগ আমার ফ্লিপকার্টের বিরুদ্ধে নেই। কিন্তু এই জিনিসটা না আমার একটু মানে মনে একটা খটকা তৈরি করে দিল। তো তার জন্য আমি এই ভিডিওটা বানালাম, সবাইকে সাবধান করার জন্য বা সবাইকে জানানোর জন্য। তো যদি কোনো ভুল আপনাদের মনে হয় তাহলে বলবো, কিছু বলার নেই, কিন্তু আমি একটু সাবধান করার জন্য ভিডিওটা বানালাম। তো যদি
এই যে ফটোতে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন সেটাই হলো সেই ড্রেস যেটাতে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। ডেলিভারি বয়ের যে আমি ভিডিওটি দিয়েছি সেটা দেখে কেউ এটা ভাববেন না যে ডেলিভারি বয়ের নামে আমি বদনাম করছি বা তার ঘাড়ে আমি দোষ দেওয়ার চেষ্টা করছি, কখনোই না। তাদের জন্য যে নিয়মগুলো বানানো হয়েছে, কাজ বাঁচাতে গেলে তো তাদের সেই নিয়মগুলো ফলো করতেই হবে, সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তারা একমাত্র নিজের কাজই করেছে, তাদের এখানে কোনো দোষ নেই, তাদের প্রতি আমার কোনো অভিযোগও নেই। আমার অভিযোগ ফ্লিপকার্টের কাছে যে খুব ব্যাড এক্সপিরিয়েন্স হলো আমার এবার ফ্লিপকার্টে শপিং করে। তো এটাই আমি সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে কোনো ড্রেস অর্ডার করে চট করে পরে ফেলাটা উচিত নয়, একবার অন্তত ওয়াশ করে নেওয়া উচিত। আমি তো এরপর থেকে তাই করবো। আর যেখান থেকে নোংরা জায়গাটা থেকে প্যাকেটটাকে তুলেছি সেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ সে তার সাথে কথা বলতে বলতে সে প্যাকেটটাকে তুলে নিয়েছে। তো এই সময় তো বলা যায় না যে দাদা বা আপনি দাঁড়ান, আমি ফোন নিয়ে আসি বা ক্যামেরা নিয়ে আসি, আমি ভিডিওটা করবো, সেটা তো বলা যায় না কখনোই কাউকে। তার জন্য সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো যতটুকু করেছি আমি ততটুকু দিয়েছি। তো এখানে তার কোনো দোষ নেই, ফ্লিপকার্টের বয়ের কোনো দোষ নেই। আমি ফ্লিপকার্টের কাছে বলছি যে এটা আমি আশা করিনি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এক ফোটাও মনে হয় যে না এটা লোকের কাছে পৌঁছে দেওয়া উচিত, তবে এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফ্লিপকার্ট সত্যি খুব ভালো অ্যাপ। আমি ফ্লিপকার্টকে মানে একদম এটা বলবো না যে ফ্লিপকার্টের থেকে কেউ শপিং করো না, ফ্লিপকার্টের থেকে শপিং করো। আমি নিজেও আরও শপিং করবো ফ্লিপকার্টের থেকে, কিন্তু এবারে এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হলো বলে আমরা পুরো সারা জীবনের জন্য ওই অ্যাপসটাকে বদনাম করতে পারি না বা সেই জায়গাটাকে বদনাম করতে পারি না, কারণ অনেক ভালো ভালো ড্রেস আমি সেখান থেকে পেয়েছি। তো এটা আমি বলবো যে এটাকে শুধু এইভাবে নাও যে কোনো জিনিস অর্ডার করার পর সেটাকে একবার ওয়াশ করে নেওয়াটা উচিত। আর ব্যাস এতটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে ফলো, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো তবে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো।